নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে আরও একটা দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি। আগে হয়তো এইভাবে বেগুনটা আপনারা কোনো দিনই খাননি। তার জন্য এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এখানে আমি এই রকম কালো বেগুন ব্যবহার করেছি, আপনারা চাইলে সবুজ বেগুনটাও ব্যবহার করতে পারেন। বেগুনটাকে এই রকম সাইজ করে কেটে নিতে হবে। প্লিজ বন্ধুরা, অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু একদম ইউনিক আর নতুন ধরনের একটি বেগুনের রেসিপি। এই রেসিপির স্বাদ ও গন্ধ মুখে লেগেই থাকবে। এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো। তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়েছি 1 চামচ গোটা জিরা, 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ গোটা পোস্ত। সমস্তকে খুব ভালো করে টেলে নেবো। আর এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দেব, দিয়ে সমস্ত মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। মাথায় রাখবেন যাতে মশলাটা তলায় ধরে লেগে পুড়ে না যায়, তাহলে কিন্তু এর স্বাদ আর গন্ধ নষ্ট হয়ে যাবে। এবারে মশলাটাকে তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন যেহেতু বেগুনের পরিমাণটা বেশি, সেজন্যে হাফ বেগুন দিয়ে প্রথমে আমি তেলের মধ্যে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে হাই ফ্লেমে ভাজতে হবে, লো ফ্লেম করলে বেগুন কিন্তু গলে যাবে। আর বন্ধুরা, একসাথে সব বেগুন ভাজা যেত, তাতে তেলের পরিমাণটা কড়াতে বেশি দিতে হতো, তেলটা থেকে যেত। সেজন্য আমি অল্প অল্প করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি, অল্প অল্প তেলের মধ্যে। আর একটু লালচে করে ভাজতে হবে, হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে। আবারও বলে দিলাম, এটাকে হাই ফ্লেম ভাজবেন। প্রথমে এই অর্ধেক বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। এবারে যে বাদ বাকি বেগুনটা আছে সেগুলোকে ভেজে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। প্রথম ব্যাচের বেগুনগুলো তুলে নেওয়ার পরে আর যে কটা বেগুন আছে সেগুলোকেও দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে হাই ফ্লেমে একই রকমভাবে আমি লালচে করে ভেজে নেব। এই বেগুনগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব কড়াতে। আর একটু তেল আমি দিয়ে দেবো। দিয়ে এবারে এর মধ্যে কিছু আলু ব্যবহার করবে। হ্যাঁ বন্ধুরা, আজকের বেগুনের মধ্যে কিছু আলু ব্যবহার হবে। আলুগুলো ঝোলের আলুর মতো কাটতে হবে, ঠিক এই রকম। এই আলুগুলোকেও লবণ হলুদ দিয়ে লালচে করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব লবণ আর হলুদ। দেখুন, পরিমাণ মতো লবণ হলুদ দিলাম, দিয়ে আর আলুগুলোকে ভেজে নিতে হবে একদম লালচে করে। মাথায় রাখবেন, এগুলো লালচে করেই ভাজতে হবে। ততক্ষণে আলুগুলো ভাজা হতে থাক, আমি মশলাটা বানিয়ে নেব। যে গোটা জিরা, গোটা ধনিয়া আর পোস্তটাকে ভেজে নিয়েছিলাম, সেটাকে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করতে হবে। যেহেতু এগুলো ভাজা মশলা আছে, তার জন্য প্রথমে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, এতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তারপরে জল দিয়ে এটাকে একদম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এখন দেখুন, আমার মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এদিকে আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার যে তেল আছে তার মধ্যে প্রথমে দিয়ে দেব ফোড়নে জিরা ফোড়ন। জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব একটা তেজপাতা। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি না ফোড়নে। আপনারা চাইলে ফোড়নে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, তবে দেওয়ার কোনো প্রয়োজন নেই শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর থেতো করে রাখা কাঁচা লঙ্কা। এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা আমি গ্রেট করে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি তরকারির পর্যাপ্ত পরিমাণ লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ আলু ভাজার সময়ও লবণ দিয়েছি, বেগুন ভাজার সময়ও লবণ দিয়েছি। সেই হিসেব মতো পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরেই দিয়ে দিয়েছি টমেটোগুলো। লবণটা দিলে আদাটা আর খুব বেশি ছিটকবে না,
আর টমেটোগুলোও বেশ নরম হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। এখানে অবশ্যই চিনি ব্যবহার করতে হবে বন্ধুরা, যেহেতু এটা একটা নিরামিষ তরকারি, তবে স্বাদে গন্ধে হবে একদম অপূর্ব। এবারে চিনিটা দেওয়ার পরে চিনিটাকে একটু ক্যারামেল করে নিতে হবে, আর দেখবেন টমেটোগুলোও বেশ গলে গেছে। ঠিক এই পর্যায়ে দেখুন টমেটো গলে গেছে আর মশলা কষে বেশ তেল ছাড়তে শুরু করেছে। তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুটা। আলুটাকে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। মিনিট 2-3 মতো কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আলুটা কষে যাওয়ার পরে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে ঠিক যখন এই পজিশনে চলে আসবে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে, কত সুন্দর একটা কালার এসেছে, তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটুখানি কষানোর পর যখন দেখব তেল ছাড়তে শুরু করেছে, তখন মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে ঢেলে দেব। দিলে কি হবে বন্ধুরা, আলুগুলো সুসিদ্ধ হবে। আলু সেদ্ধ করতে সময় লাগে, কিন্তু বেগুন ভাজতে গিয়েই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতো আলুটাকে সুসিদ্ধ করে নেব। ওই মশলা ধোয়া বাটি ধোয়া জলটা যে দিয়েছি সেটাকেই একটু শুকিয়ে নেব, তাতেই দেখবেন আলুটা বেশ সেদ্ধ হয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর দেখুন বন্ধুরা আলুটা কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলো। ভেজে রাখা বেগুনটাকে দিয়ে খুব ভালো করে বেগুন আলুর সাথে আবারও একটু কষাতে হবে, যাতে বেগুনের মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর বেগুনটাও সুন্দরভাবে কুক হয়। এখন খুব ভালোভাবে মশলার সাথে বেগুনটাকে মিশিয়ে দেওয়ার পর আবারও এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে। হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করব না, তাতে কিন্তু তলা থেকে পুড়ে বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এটাকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিটও দিতে পারেন বা 3 থেকে 4 মিনিটও দিতে পারেন। প্রায় 4 মিনিট পরে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আর দেখুন সাইড দিয়ে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার এটাকে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এই সময় আপনারা কিন্তু জল দিতে পারেন, তবে এখানে আমি কোনো রকম জল দিইনি, মশলার সাথে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর মশলাটা মজে গেছে, আর রান্নাটাও কিন্তু এখন আমাদের হয়ে গেছে, বেশ তেল ছাড়তে শুরু করেছে। কালারটাও কতটা সুন্দর এসছে বন্ধুরা। বেগুনগুলো বেশ মজে গেছে, আর বেগুনের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মশলাটা ঢুকে গেছে। একটা বাটিতে আমি তরকারিটা ঢেলে নিচ্ছি, আর দেখুন বেগুনটা কত সুন্দর দেখতে হয়েছে। এটা যেমনই দেখতে সুন্দর হয়েছিল, স্বাদে গন্ধে হয় অতুলনীয়। ভাত রুটি পরোটা